আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে গল্প সম্পর্কে জানব সেই গল্পের নাম হচ্ছে আমার বউ ডাইনি, দ্বিতীয় পর্ব। যারা এখনো আগের পর্বগুলো দেখেন নাই তারা আগে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে। অনেক কথা বলে ফেলছি, এখন গল্পটা বলা শুরু করছি। কথামতো সন্ধ্যায় একজন কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ আসায় গ্রামের সবাই একসাথে জড়ো হলেন। এদিকে তখন আকাশকে চমকে দিয়ে ডাইনি বললেন, দেখ, সবাই মিলে কবিরাজ নিয়ে আসছে না। তুই কি ভাবছিস কবিরাজ আমার কথা সবাইকে বলে দিবে? না, কবিরাজ আমার বিষয় কিছুই বলতে পারবে না। উল্টো আমি তোর বউয়ের রূপে সবার সাথে কবিরাজের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকব। কথাটা বলে ডাইনি আকাশকে সাথে নিয়ে সবার ভিড়ে এসে দাঁড়িয়ে রইলেন। এদিকে তখন আকাশ মনে মনে বলছে, আল্লাহ, ডাইনি যেন ধরা পড়ে, কবিরাজ যেন ডাইনির কথা জানতে পারে। কথাটা বলে আকাশ অপেক্ষা করতে লাগলেন। তখন কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখি এই গ্রামে অশুভ ছায়ার প্রবেশ আছে কিনা। যারা মারা গেছে তাদের জিন পরি কেউ মারলে আমি খোঁজ নিয়ে বলে দিব, একটু অপেক্ষা করুন। কথাটা বলে কবিরাজ চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ে কবিরাজ চোখ খুলে বললেন, কই, এই গ্রামে তো কিছুই নেই। যারা মারা গেছে তাদের কেউ মারেনি। জিন জাতির কেউ এই কাজ করলে আমি জানতাম। কথাটা বলে কবিরাজ সেখান থেকে উঠে সবার কাছে বিদায় নিয়ে চলে যায়। কবিরাজ চলে যাওয়ায় সবাই সেখান থেকে যে যার বাড়িতে চলে যায়। এদিকে সবার মতো আকাশও ডাইনি ঘরে যাওয়ায় ডাইনি হেসে বললেন, কি রে, বলছিলাম না আমার কথা কবিরাজ বলতে পারবে না? এ তো ভণ্ড কবিরাজ, এ তো আরও জানবে না। আমি সাধারণ কোনো ডাইনি না, আমার অনেক শক্তি। আমার স্বামী সাধারণ জিন হলে কি হবে? আমার মা, বাবা, ভাই এরা অনেক শক্তিশালী। আমার মা বাবা না, আমাদের গোত্রের সব জিনেরা শক্তিশালী। আমার কথা সাধারণ কোনো কবিরাজ বলতে বা জানতে পারছে না। মাত্র হাতে গোনা বড় ধরনের কোনো হুজুর বা কবিরাজ আমার বিষয়ে জানলেও জানতে পারে। কেউ আমার বিষয়ে জানলেও আমাকে কিছু করতে আসবে না। আমার সাথে ঝামেলার ফল খারাপ হবে, এটা ওনারা জানে। ডাইনির কথায় আকাশ চিন্তিত হয়ে খাবার খেতে যায়। এদিকে খাওয়ার সময় আকাশের বাবা বলেন, বাবা আকাশ, কাল তোর শ্বশুর শাশুড়ি তোকে আর বৌমাকে নিতে আসবে না। কাল ওদের সাথে গিয়ে দুদিন থেকে আসিস। বাবার কথায় খাওয়া বন্ধ করে ডাইনির দিকে তাকালেন আকাশ। এখন কি হবে? শ্বশুর শাশুড়ি তো ওনার মেয়েকে নিতে আসবে, ডাইনিকে নিতে না। বাবার কথায় মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে বাবা। এই বলে খাবার খেয়ে ঘরে গেলেন আকাশ। এদিকে তখন ডাইনিও খাবার খেয়ে ঘরে আসায় আকাশ বললেন, এখন কি হবে? শুনলেন তো, কাল আমার শ্বশুর শাশুড়ি আসবে না। ওনারা এসে তো আপনাকে মেয়ে মনে করে ওনাদের বাড়িতে নিয়ে যাবে, সাথে আমাকেও। এখন কি হবে? আকাশের কথায় ডাইনি বললেন, হ্যাঁ, এতে সমস্যা কি? ভয় পাচ্ছিস কেন? কাল তোর শ্বশুর শাশুড়ি আসলে আমি আর তুই যাব। আমি তো তোর বউয়ের রূপে থাকব। তুই কিছু না বললে কেউ বুঝতে পারবে না। আমি তোর বাড়িতে থাকি বা তোর শ্বশুর বাড়িতে থাকি, আমার কাজ আমি করব। এখন ঘুমা, আমার রক্তের খেলা আমি খেলে আসি। কথাটা বলে ডাইনি চলে গেলেন, আর একজনকে মেরে তার রক্ত খেয়ে ঘরে আসলেন। ডাইনি ঘরে আসায় গ্রামের একটা দিক থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলেন। তখন আকাশ বুঝতে পারলেন ডাইনি আরেকজনকে মেরে আসলেন। এক এক করে ৪ জনকে মেরে ফেললেন ডাইনি। আর মাত্র ৩ জন বাকি। নিজের চোখের সামনে যেন সবাইকে মারছে। সব জেনেও কিছু করতে পারছে না আকাশ। এদিকে ডাইনি রক্তমাখা মুখে এসে আবারও রূপ বদলিয়ে ঘুমিয়ে গেলেন। ডাইনি ঘুমানোর পর আকাশ চিন্তায় চিন্তায় মন খারাপ করে রাতটা পার করে দিলেন। পরের দিন কথামতো আকাশের শ্বশুর শাশুড়ি আসলেন। ওনারা আশায় ডাইনি এমনভাবে ওদের সাথে কথা বলছিলেন, মনে হচ্ছে ও ডাইনি না, ও সত্যি ওদের মেয়ে। আকাশের শ্বশুর শাশুড়ি আশায় সবাই মিলে খাওয়া দাওয়া করে সেদিন বিকেলে ডাইনি, আকাশ ও আকাশের শ্বশুর শাশুড়ি রওনা করেন আকাশের শ্বশুর বাড়ির দিকে। ঘড়িতে তখন বিকাল ৫টা। আমি আমাদের দোকানে যাবার জন্য রেডি হচ্ছি, এমন সময় আমার বউ আয়েশা পরি বললেন, তুমি কি দোকানে যাচ্ছ? হ্যাঁ, রেডি হয়ে দোকানে যাব। কেন, কিছু বলবা? আমার কথায় আয়েশা পরি বলল, ইচ্ছে করছিল তোমাকে নিয়ে ঘুরতে যেতে। আয়েশা পরির কথায় ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, ও মা, তুমি তো পরি, তুমি তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াও। কত সুন্দর জায়গা দেখছ, তবুও তোমার ঘুরতে ইচ্ছে করে? আমার কথায় আয়েশা পরি বললেন, একা ঘোরা আর প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি বুঝি এক হয়? আমি তোমার সাথে এখন নদীর পাড়ে যাব,
আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ইয়ামিনকেও সাথে নিই। তোমাকে নিয়ে নদীর পাড়ে যাই, সেখানে একটু ঘোরাঘুরি করে তোমাদের বাড়িতে রেখে তারপর দোকানে যাব। আমার কথায় আয়েশাপরি রাজি হলে আমি ইয়ামিনকে কোলে নিয়ে হাঁটতে লাগলাম নদীর পাড়ের দিকে। আমার পাশে আমার বউ আয়েশাপরি অদৃশ্যভাবে হাঁকছে। আমি ছাড়া ওকে কেউ দেখতে পাচ্ছে না। আপনাদের একটা কথা বলি, আমার লেখা গল্প যারা পড়েন বা শোনেন, এদের মধ্যে যারা নতুন তারা আয়েশাপরির বিষয়ে জানেন না। শুনুন, আমি লেখক মোহাম্মদ নিশাদ। আয়েশাপরি আমার বউ, আর আয়েশাপরির হাতে একটা বিশেষ ধরনের চুড়ি আছে যার শক্তি অনেক। আয়েশাপরির শক্তির সাথে সাধারণ কোনো জিন পরি যুদ্ধে পারে না। আয়েশাপরি আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আশা করি আয়েশাপরি ও সালাম কবিরাজের বিষয়ে জানতে পারছেন। এখন গল্পে ফিরি। আয়েশাপরি, আমি ও আমাদের ছেলে ইয়ামিন নদীর পাড়ে গিয়ে একটু হাঁটাহাঁটি করে একটা জায়গায় বসে গল্প করছি। এমন সময় নদীর পাড়ের রাস্তা দিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন আকাশ, ডাইনি ও ওর শ্বশুর শাশুড়ি। ওনারা ওদিক দিয়ে যাওয়ার সময় আয়েশাপরি আমাকে বললেন, নিষাদ, দেখো দেখো, ওই যে 4 জন মানুষ আসছে, ওদের মধ্যে ছেলেটার পাশে যে নতুন বউকে দেখতে পাচ্ছ, ও কিন্তু মানুষ না। আমার যতদূর মনে হয় ও একটা ডাইনি নয়তো কোনো পিশাচিনি। ও মানুষের রূপে হয়তো ওই ছেলেটার সাথে সংসার করছে। আয়েশাপরির কথায় অবাক হয়ে বললাম, আরে তাই নাকি? ওনাকে দেখে তো মনেই হয় না উনি ডাইনি বা পিশাচিনি। আমরা সাধারণ মানুষেরা তো বুঝতেই পারব না। তুমি না বললে আমিও জানতে পারতাম না। আমার ও আয়েশাপরির কথার মাঝে সেখান থেকে হেঁটে হেঁটে চলে গেল আকাশ, ডাইনি ও ওর শ্বশুর শাশুড়ি। ওনারা চলে যাওয়ায় আমি ও আয়েশা সেখানে আরও কিছুক্ষণ গল্প করলাম। এরপর আমাদের ছেলে ইয়ামিনকে আমি চকলেট ও চিপস এনে দিয়ে বললাম, এবার চলো, বাড়িতে চলো। তখন আয়েশা মাথা নাড়িয়ে রাজি হওয়ায় ওদের নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ইয়ামিনকে রেখে আয়েশা ও আমার মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বাজারের দোকানে। দোকানে গিয়ে বাবাকে বললাম, বাবা, তুমি কিছু বাজার করে বাড়িতে যাও, আমি দোকান করে রাতে বাড়িতে আসব। আমার কথা মতো বাবা তাই করলেন। বাজার করে চলে গেলেন বাড়িতে। এদিকে তখন আমি দোকান করছি। আমি দোকান করার সময় সন্ধ্যার দিকে একটা ছেলে এসে বলেন, ভাই, একটা সিগারেট দিন তো। ওনার কথায় আমি বললাম, দুঃখিত ভাই, আমরা তো সিগারেট বিক্রি করি না। আমার কথায় উনি পাশের দোকানের দিকে যেতে গেলে আমি ডাক দিয়ে বললেন, ভাই শুনুন। আমার কথায় উনি থেমে গেলে আমি ওনার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম উনি সেই ছেলে যাকে নদীর পাড়ে দেখছিলাম ওর নতুন বউ ডাইনি। আমি ওকে চিনতে পেরে বললাম, ভাই, কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে পারি? তখন উনি বললেন, জি বলুন। তখন আমি বললাম, আপনার নাম কি? এখানে কার বাড়িতে আসছেন? আমার কথার জবাবে উনি বললেন, আমার নাম আকাশ, এই তো পাশে আমার শ্বশুর বাড়ি। আকাশের কথায় আমি বললাম, ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি, আপনি হয়তো জানেন কি না জানি, আপনার যে বউ সে কিন্তু মানুষ না, সে একটা ডাইনি বা পিশাচিনি। আমার কথায় আকাশ আমার দিকে বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে বললেন, আরে ভাই, আপনি জানলেন কিভাবে? বলুন না ভাই, কিভাবে জানলেন? আকাশের কথায় আমি যে সরাসরি আমার বউ আয়েশাপরির কথা বলতে পারি না, তাই আকাশকে বললাম, আকাশ, আমি টুকটাক কবিরাজি জানি। আমি বিকালের দিকে নদীর পাড়ে বসেছিলাম, তখন আপনার সাথে ডাইনিকে দেখছি। ভেবেছিলাম আপনার ডাইনি বউয়ের কথা জানেন না, কিন্তু আপনি তো সবই জানেন। এখন আমাকে বলেন তো, আসল ঘটনা কি? জেনে শুনে ডাইনির সাথে কেন সংসার করছেন? আমার কথায় আকাশ কান্না করে দিলেন, আর আমাকে সব ঘটনা খুলে বললেন। আকাশ বললেন, ডাইনি আমার ভাইসহ আরও 3 জনকে অলরেডি মেরে ফেলছে, আরও 3 জনকে ডাইনি মারবে। আপনাকে তো সব খুলে বললাম। আকাশের কথায় আমি অবাক হয়ে গেলাম। এরকম কাহিনীও তাহলে হয়? আকাশ তো চিপায় পড়ছে। ও চোখের সামনে সবার মৃত্যু হতে দেখেও কিছু বলতে পারছে না। ওদিকে তখন আকাশ আমার হাত ধরে বললেন, ভাই, আপনি ডাইনিকে দেখেছেন, এর মানে আপনি নিশ্চয়ই বড় মাপের কবিরাজ। আমি একজন কবিরাজের কাছে গিয়েছিলাম, উনি ডাইনির কিছু করতে পারেনি। তারপর গ্রামের সবাই মিলে একজন কবিরাজকে নিয়ে আসছিল, উনিও ডাইনির বিষয়ে কিছু বলতে পারেনি। ওনারা ডাইনির বিষয়ে জানতেই পারে না। সেই জায়গায় আপনি ডাইনিকে দেখছেন। ভাই, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। ডাইনির হাত থেকে আমাকেও বাকি 3 জনকে বাঁচান। ডাইনি ওই 3 জনকে মেরে ফেলবে। আকাশের অনুরোধে আমি বললাম, ভাই শুনুন, আপনি এখন শ্বশুর বাড়িতে যান। আজ রাতে কিছু করা যাবে না। কালকে সকাল 10টার দিকে সালাম কবিরাজ নামে একজন কবিরাজ আছে, ওনার বাড়িতে যাবেন। আমি সালাম দাদুর বাড়িতে থাকব, ওখানে গেলে ডাইনির একটা ব্যবস্থা করা যাবে। সালাম দাদুকে সবাই চেনে, যে কাউকে জিজ্ঞেস করলে বাড়ি দেখিয়ে দিবে কেমন? আমার কথায় রাজি হয়ে চলে গেলেন আকাশ।
আকাশ ওর শ্বশুরবাড়িতে যাবার পর ভয়ে ছিলেন ডাইনি ওকে কিছু বলে কিনা, কিন্তু না, ডাইনি কিছু বলেনি। ডাইনি কিছু না বলায় আকাশ ভাবে আমার সাথে কথা বলার বিষয়ে ডাইনি কিছু জানে না। এই ভেবে খুশি মনে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন আকাশ। পরের দিন সকালে খাবার খেয়ে বাহিরে যাবার নাম করে আকাশ চলে গেলেন সালাম দাদুর বাড়িতে। তখন আমিও সালাম দাদুর কাছে ছিলাম। আকাশ সালাম দাদুর ওখানে যাবার আগেই আমি সালাম দাদুর কাছে গিয়ে সব খুলে বলছি দাদুকে। তখন আকাশ সালাম দাদুর কাছে যাওয়ায় আমি সালাম দাদুকে বললাম, দাদু, এনার নাম আকাশ, এনার সাথে এরকম ঘটনা ঘটছে। এদিকে তখন সালাম দাদুকে আবারও সব ঘটনা খুলে বলে আকাশ অনেক অনুরোধ করতে লাগলেন। আকাশের অনুরোধে সালাম দাদু বললেন, তুমি তো আমাদের এলাকার জামাই, তুমি একটা কথা বলছো, তোমার কথা রাখব। আল্লাহ চাইলে তোমাকে সাহায্য করব। তুমি এখন তোমার শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে চলে যাও। আমরা আজ সন্ধ্যায় ওখানে আসব আর ডাইনির একটা ব্যবস্থা করব। সালাম দাদুর কথায় আকাশ ও শ্বশুরবাড়ির ঠিকানা দিয়ে চলে গেলেন। আকাশ চলে যাবার পর সালাম দাদু বললেন, নিষাদ, আয়েশা পরীকে ডাকত। দাদুর কথায় আমি আয়েশা পরীকে ডাকলে আয়েশা সেখানে আসলেন। আয়েশা আসলে আমি আকাশের বিষয়ে সব খুলে বললাম আয়েশাকে। এদিকে তখন সালাম দাদু বললেন, আয়েশা, এখন কি করব? দাদুর কথার জবাবে আয়েশা বললেন, দাদু, আপনি আজ সন্ধ্যায় যাবেন আকাশের শ্বশুরবাড়িতে। সেখানে গেলে আমার বিশ্বাস আপনি ডাইনিকে দেখতে পাবেন, কারণ ডাইনি মনে করে ওর বিষয়ে কোনো কবিরাজ জানবেন না। ডাইনি আকাশের বউয়ের রূপে হয়তো থাকবে। তখন আপনি চালাকি করে আকাশের বউ যে ঘরে আছে সেই ঘরটা বন্ধ করবেন, আর ডাইনির কাছে গিয়ে ডাইনির হাতের আঙুল চেপে ধরবেন, আর ওকে বন্দী করবেন। আয়েশার কথায় সালাম দাদু রাজি হওয়ায় আমি বললাম, দাদু, তাহলে আমরা এখন বাড়িতে যাই। তুমি সন্ধ্যার আগে রেডি থেকো, আমি আসলে একসাথে যাব আকাশের শ্বশুরবাড়িতে। এই বলে আয়েশা ও আমি বাড়ির দিকে আসতে লাগলাম। পথে আয়েশা আমাকে জিজ্ঞেস করল, নিষাদ, তুমি আকাশের সাথে কথা কিভাবে বললা? ওর সাথে দেখা হলো কোথায়? আয়েশার কথার জবাবে আকাশের সাথে দেখা হওয়া ও কথা বলার ঘটনা খুলে বললাম। সব শুনে আয়েশা বললেন, এই ডাইনি বা পিশাচিনি এরা অনেক খারাপ হয়। এমনিতেই ওরা খারাপ, তার উপর আকাশদের গ্রামের কয়েকজন ডাইনির ছেলে ও সন্তানকে মেরেছে। বুঝতেই পারছ তাহলে ঘটনা কি হবে। আয়েশার সাথে ডাইনির বিষয়ে কথা বলতে বলতে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে খাবার খেয়ে দিনটা বাড়িতে কাটিয়ে সন্ধ্যার আগে সালাম দাদুর সাথে দেখা করে চলে গেলাম আকাশের শ্বশুরবাড়িতে। তারপর আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী গল্পের ভিডিওতে।